দেগঙ্গার কলাপোলে ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্ট লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের। মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে লুট, গয়না টাকা নিয়ে চম্পট। জনবহুল এলাকায় ডাকাতিতে আতঙ্কে স্থানীয়রা, তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আগে। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। হুগলির শেওড়াফুলিতে হকার উচ্ছেদ অভিযান। শনিবার গভীর রাতে স্টেশন চত্বরেও ভাঙা হলো পরপর দোকান, স্টল, দোকান হটিয়ে রাতারাতি ফাঁকা করা হলো স্টেশন। অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশনের আধুনিকীকরণের জন্যই অভিযান। দিনের বেলা অভিযানে বাধা পাওয়ায় এবার রাতে উচ্ছেদ অভিযান। পাল্টা রেল পুলিশের অফিসে ঘেরাওয়ের ডাক হকার ইউনিয়ন। আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, ওই জন্যে হাতে চুরি পরে চোরের মতন রাত্রিরে সব কটা দোকানকে ভাঙচুর করেছে। অখাদ্য এখানকার প্রশাসন। যদি প্রশাসনের যদি একটু থাকতো, আমাদের সঙ্গে আলোচনা করতো। এখানকার বড়বাবু, আমরা গেছিলাম কথা বলতে, তার কথা বলিনি। আমাদের এই হকার ভাইদের পেটে লাত মেরেছে। 500 দোকান, 500 জনের 5 জন করলে কত হয়, তাদের পেটে লাত মেরেছে এই পুলিশ প্রশাসন। সব দোকানই তো ভেঙে দিয়েছে, প্রায় সব দোকান ভেঙে দিয়েছে। মেটেলি চা বাগানের সামসিং মেটেলি রাজ্য সড়কে দুর্ঘটনা, বাস ও ছোট গাড়ির সংঘর্ষে আহত 10। শাকসবজি নিয়ে মালবাহী গাড়িতে চড়ে মেটেলির দিকে যাচ্ছিলেন কয়েকজন সবজি ব্যবসায়ী। তখনই বাসের সঙ্গে ধাক্কা, গাড়ির চালক সহ 10 জন মঙ্গলবারই গ্রামীণ হাসপাতালে ভর্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরে উড়ালপুলের ডিভাইডারে উঠল ট্রেলারের ইঞ্জিন। বাঁকুড়ার দিক থেকে আসার সময় বিপত্তি, ডিভিসি মোড়ে উড়ালপুলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। ট্রেলারটি ভর্তি থাকায় উড়ালপুল থেকে নিচে পড়ার আগেই আটকে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা চালক ও খালাসি। খড়দায় জলাজমি ভরাট, পুরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক কলোনির ঘটনা। 12 কাঠার জলাজমি মাটি ফেলে ভরাটের অভিযোগ। কাঠগড়ায় জমি মালিক পুরপ্রধানের বিরুদ্ধে অনুমতি দেওয়ার অভিযোগ, দায় অস্বীকার পুরপ্রধানের। আমার তো জলা জায়গাই না, এটা আমার এটা শালি ধানি জমি। পৌরসভার থেকে পৌরসভার লোকেরা বারবার এসে বলে জঙ্গল কেটে পয়সা করে দিতে। আমি তো জঙ্গল কাটি পয়সা করছি। হ্যাঁ, ভরাট করতেও বলেছে আমাদেরকে। আর যারা খাতা দিয়ে আসে মিউনিসিপালিটি থেকে, আমরা তার নাম যাই না সবার, যে এই যে এখন জলা জমি। হ্যাঁ, তাই জন্য আমরা মাটি ফেলছি। এটা এত কিছু করার নেই আমার। নোংরা আছে, মশা টশা জন্য হয়, এগুলো তাড়াতাড়ি ভরাট করতে আমাদের বলে যায় মাঝে মাঝে। আমাদের চেয়ারম্যান। কোন পৌরসভা? খড়দা মিউনিসিপ্যালিটি। মাঝে মাঝে উনি লোক পাঠিয়ে এরকম বলেন। কি বলেন? উনি বলেন যে এখানে তো ওই জলা জমি ভরাট করতে হবে, নাহলে এখান থেকে নোংরা উঠছে, মশা, এগুলো পরিবেশ দূষণ করছে। ওই জন্য আমরা মাটি ফেলছি। আমরা বাউন্ডারিও দিতে চাই, ওই জন্য মাটি ফেলছি। আমি এরকম কাউকে কখনো জলা জায়গা ভরাট করার ইনস্ট্রাকশন দিতে পারি না। আমি হয়তো বলেছি জায়গাটা পরিষ্কার করতে, এই যে কচুরি পানা ভরে থাকে সেটাকে ক্লিন করতে বলতে পারি। কখনোই বলিনি ওকে মাটি ফেলে ভরাট করতে। আমি দেখছি, বিষয়টা দেখছি। নরবরে কাঠের সেতুতে ঝুঁকির পারাপার, দাসপুরের নন্দপুরে বেহাল সেতু। প্রশাসনকে জানানো হলেও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। ঘুরপথে যাতায়াতে বাড়ছে হয়রানি, সেতু সারাইয়ের আশ্বাস পঞ্চায়েতের। মেয়ে মানুষ সব পড়ে গিয়ে ডুবাডুবি হয়ে হাজার উপরে পড়ে গিয়ে অনেক ক্ষতি হয়েছে। পোলটা যাতে হয়, মানুষ আহত হচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু পোল হচ্ছে নি। রাত্রের ভিতরে লোক চলতে পারছে নি ভয়ে। বছর 4-5 একর মতো বেশি হয়ে গেছে, তখন এরকম বেহাল অবস্থা হয়েছে। হ্যাঁ, এইরকমই আছে। বিষয়টি আমাদের নজরে আসে। ওটা ইতিপূর্বে রিপেয়ারিং এর জন্য একটা প্রপোজাল আমরা দিয়েছিলাম, কিন্তু যা অবস্থা ওই ব্রিজটা নতুন করে ওই ব্রিজটা তৈরি করা প্রয়োজন। সেই ব্যাপারে আমাদের যা ফিনান্সিয়াল অবস্থা, তাতে তো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্রিজ করা সম্ভব নয়। তাই এই ব্যাপারে একটা মাস্টার ডিসিশন এবং আমাদের ফরওয়ার্ডিং দিয়ে MLA এর মাধ্যমে আমরা
আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়েছি, দেখা যাক অনুমোদন পেলে তবে আমরা করতে পারবো। রিপেয়ারিং এর ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করছি, মিনিমাম কি খরচপত্র হবে তার খোঁজ খবর নিয়ে আমাদের ফান্ড পারমিট করলে নিশ্চয়ই আমরা উদ্যোগ গ্রহণ করব। নিউজ 18 বাংলার খবরের জের বাঁকুড়ার বিষ্ণুপুরে লালবাঁধের পার সংলগ্ন এলাকায় পুরসভার তরফে ঢাকা হলো আবর্জনার স্তূপ। পাশেই বেসরকারি স্কুল, দুর্গন্ধে নাজেহাল স্কুল পড়ুয়ারা। আবর্জনা স্তূপে আগুন দেওয়ায় দূষিত হচ্ছিল পরিবেশ, জানিয়ে সরব পড়ুয়া থেকে স্থানীয়রা। 22শে অক্টোবর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই তৎপর পুরসভা, মাটি দিয়ে ঢাকা হলো আবর্জনার স্তূপ। সমস্যায় ঝগড়া ফেলার জন্য তো বিরাট সমস্যা চলছিল, কিন্তু এখন তাহলে মোটামুটি যে পরিষ্কার করছে এটা মোটামুটি তাহলে ঠিক আছে। আপনারা রেকর্ডার মানে খবর গেছে বলেই মনে করছে, নাহলে কি করে প্রচুর সমস্যা হতো। বর্ষাকালে তো মোটেই ফেরানো যেত। স্কুলের সন্নিকটে একটি জঞ্জাল স্তূপ রয়েছে, সেই জন্য প্রচন্ড দুর্গন্ধ ছাড়তো। আমরা সরকারি বিভিন্ন জায়গাতে আমরা বহুবার দরবার করেছি, দরখাস্ত দিয়েছি, বিশেষ সুফল পাইনি। কয়েক মাস পূর্বে নিউজ 18 বাংলা এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তার ফলে এখন আমরা দেখছি যে গতকাল থেকে পৌরসভা আশ্বাসও দিয়েছেন যে আর ফেলা হবে না এবং সক্রিয়ভাবে কাজও করছেন। আজকে ডাম্পিং গ্রাউন্ডের ওখানে মাটি ফেলা হচ্ছে। যারা সহায়তা করেছেন সেই সংবাদ মাধ্যমকে, বিশেষ করে নিউজ 18 বাংলাকে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ডাম্পিং গ্রাউন্ড আমাদের পৌরসভা বরাদ্দ করেছেন, তার পাঁচিলের কাজ হয়ে গেছে, রাস্তার কাজ হয়ে গেছে, কিন্তু প্রসেসিং ইউনিটটা এখনো বসেনি। প্রসেসিং ইউনিটটা যদি বসে যায় তাহলে আমরা শহরের যে ওয়েস্টটা সেটা আমরা সেখানে গিয়ে ফেলতে পারবো। আমরা যেখানে এই ধরনের অভিযোগ আসছে, এখন ধরুন সেই গার্বেজগুলোকে যেমন পরিষ্কারও করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দূষণ যাতে না ছড়ায় সেই জায়গাতে আমাদের কোনো রকমভাবে মাটি বা রাবিশ দিয়ে সেই জায়গাটাকে ঢেকে দেওয়া হচ্ছে। বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে চরম হয়রানি। হাসপাতালে কল থাকলেও মেলে না জল। দিনের পর দিন জল কিনে খেতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের। 4 থেকে 5 মাস ধরে খাবার জল কল খারাপ থাকায় অভিযোগ। সব জানা সত্ত্বেও বিএমওএইচ এর বিরুদ্ধে কল না সারানোর অভিযোগ। মুখ খোলায় চাকরি হারানোরও আশঙ্কায় অস্থায়ী কর্মীরা। সমস্যা সমাধানের আশ্বাস বিএমওএইচ এর। লোক খাওয়ার জন্যই হসপিটালে ডাটা করে মরছে। এই যে বিএমএস এর কোনো মাথা যন্ত্রণা নেই জানো। এখানে কি পানীয় জলের কল আছে একটাও? না, একটাও নেই। লোকে পানীয় জল খেতে কোথায় যায়? ওই দোকান থেকে কিনে নেয়, আর এখানে ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসে পারি। একটা জলও ভালো নেই? একটাও না। পানীয় জলের কল আছে? হ্যাঁ, সব কল আছে, জল নেই। 1 মাসের 2 মাস হয়ে গেছে কল নেই। হাসপাতালে আশেপাশে যে কল আছে, আশেপাশের কল বলতে একটাই কল আছে, সেটা হচ্ছে আর্সেনিক ফ্রি। সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রকল্প। তো কল খারাপ হয়েছে, আমাদের জানানো হয়েছে বিডিওকে। তো ওনারা বলেছেন যে খুব শীঘ্রই পদক্ষেপ নেবেন। ততক্ষণে আমরা পেশেন্টের কাছে রিকোয়েস্ট করেছি যে আমাদের হসপিটালের ওয়ার্ডের যেটা আছে অ্যাকোয়ার্ড পানীয় জলের সিস্টেম, সেখান থেকে আপাতত জলের ব্যবস্থা খেতে, মানে জল খেতে বা জলের ব্যবস্থা। জলপাইগুড়িতে হিমঘরে আলুর বীজ বদলের অভিযোগ। হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চমানের আলুর বীজের জায়গায় নিম্নমানের বীজ দেওয়ার অভিযোগ। হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কৃষি বিভাগেরই এক আধিকারিকের, যদিও অভিযোগ অস্বীকার হিমঘর কর্তৃপক্ষের। আমি ধূপগুড়ি থেকে আলুর বীজ, কাঁচা বীজ বলে, সেইটা এনে আমি জমিতে বুনেছিলাম। আমি একটা বন্ডে 16 প্যাকেট, আর একটা বন্ডে আমি 52 প্যাকেটে রেখেছিলাম তিস্তা কোল্ড স্টোরেজে। আলুটা যখন আমি বের করে আনবো তখন আমি দেখি যে আমার 16 বস্তা আলু একদম ঠিক আছে, কিন্তু 52 বস্তায় দেখি যে ওটা আমার একটা মাত্র বস্তা আমার আছে। আমি তখন ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলি, তারপরে দেখলাম যে এক ঝাঁক তিস্তা স্টোরের এক ঝাঁক কর্মচারী এসে আমার উপরে ঝাঁপিয়ে বলল আমি যেন মিথ্যা কথা বলছি, এবং বলে যে এই বস্তাগুলি আপনার। উনি যে অভিযোগ করেছে, উনি অভিযোগটা একদম ভিত্তিহীন অভিযোগ আছে। আমরা উনাকে 52 প্যাকেট মাল ছিল, আমার ম্যানেজার ওনাকে মালটা নামে, মালটা প্রত্যেকটা বড়া মার্কিং দেখা মালটা দেখাইছে। মালের মধ্যে আমাদের কোনো রকম মানে গোলযোগ নেই। উনি যেটা বলছে যে এটা আমরা এটাতে কিছুতে মানতে রাজি না, আর আমরা জিনিসটাকে উনি মালটা দেখুন, আর আমাদের তরফে কিছু বলার নেই। আমাদের যা মাল আছে, আমরা যে মাল উনি ঢুকেছে সেই মালই আমরা ওনাকে দিয়েছি।
ঝাড়গ্রামে সবজির বাজারে চড়া দাম, সমস্ত সবজির দাম ঘোরাফেরা করছে 60 টাকা থেকে 120 টাকার মধ্যে। ঝড় জলে সবজি নষ্ট হওয়ায় যোগান কম, দাবি আড়তদারদের। চড়া দামের জেরে সবজি কম কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। তাহলে চাষিবাসের কোনো কিছুই নাই, যা মুনাফা লুটছে ব্যবসায়ীরা। আমরা যদি 70 টাকায় ধরুন বিকছি, সেটা ওরা 100-150 টাকার দামে চূড়ান্ত দামে বিক্রি করছে, আর আমাদের চাষ করে মানে লাভ হচ্ছে। চাষিরা কম টাকা নয়, চাষিরা টাকা পাচ্ছে, তার মধ্যেও আমরা যে বেগুনটা নিয়ে আসছি এই দামে, আমাদের তার মধ্যেও বেগুনের মধ্যে পোকা থাকে, দাগি থাকে, সেই হিসাবে আমাদেরকে হয়তো 10 কিলো নিয়ে আসলাম, 2 কিলো ফেলা গেল, 8 কিলো, 8 তো দেখতে গেলে সেই একই দামে পড়ে আছে, তাতে আমাদের 2 পয়সা দামে না বিকলে আমাদের ইয়েতে আসছে না। হ্যাঁ, আর ওদের একটা ব্যাপার আছে, না 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 এরকম কোনো কিছু ব্যাপার নেই। বাইরের দিকে তো যে মালগুলো আসছিল সেগুলো জলের কারণে কিছু নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখানে মানে এখানে তো সবজি দরকার আমদানি নেই, সব আড়তদারে তো এখানে একই দাম একই রেটে বিকছে। বাজারে কি এরকম ট্যাক্স কিছু আসে? প্রথম আসছিল, তখন তো আসে না। প্রথমটা কত মাস আগে? আপনার 3 মাস হয়ে গেল, দুর্গাপুজোর আগে ঘুরে নিলাম, দুর্গাপুজোর আগে কোনো নজরদারি নেই। আমরা এটা কিন্তু টাস্ক ফোর্স বানিয়ে রেখেছি এবং প্রতি সপ্তাহে কিন্তু এটা যাচ্ছে মার্কেটে, বিভিন্ন মার্কেটে, মানে একই মার্কেটে যাচ্ছে না, বিভিন্ন মার্কেটে এখানকার গলিগুলো বিভিন্ন জায়গায় যায়, রিপোর্টও দেয় আমাদেরকে। তো তাতে কিন্তু দেখেছি যে অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে। কিছু কিছু জায়গা মাঝখানে আবার এটা দাঁড়িয়ে যায়, সেটা আরো আমরা নজরদারি আরো একটু বাড়িয়ে দিচ্ছি।